কি সমস্যা তোর? কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না? বেয়াদ্দপ হয়েছিস? মায়া জোরাজুরি করে জিদ্দি গলায় বলল। হ্যাঁ হয়েছি বিয়াদ্দপ, দরকার হলে আরো হব। কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিছু করা লাগে না, সব করতে পারেন শশী আপুর সাথে। এজন্য আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খোঁজ নেন না, একটু ভালোবাসেন না, নিজের সাথে রাখতে চান না। অথচ শশী আপুকে লাল শাড়ি কিনে দেন, ওনার হাতে শরবত খান। সেজন্য আপনার বউয়ের দরকার পড়ে না। সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউয়ের দরকার কেন পড়বে আপনার? যান আপনি আপনার সুন্দরী প্রেমিকার কাছে। আপনাদের তো সামনে বিয়ে, তাই না? আমি আর আসবো না আপনার কাছে। আসলে আসলে আমারই ভুল হয়েছে আপনাকে খুঁজে বের করাটা। বউ ছাড়া আপনি ভালোই থাকেন, আমি শুধু শুধু আপনার পেছনে পড়ে থাকি বেহায়ার মতন, স্বামী 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 করে। আজকের পর আর থাকবো না আপনার পেছনে, যান আপনি। দীর্ঘ অভিমানের কথাগুলো বলতে বলতে মায়া অতি কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল তক্ষুনি। কান্নার দারুণ লাস্টের কথাগুলো আটকে আসছিল নাকে। মায়ার কান্নার দরুন হৃদের মেজাজ আরো খারাপ হলো শশীকে নিয়ে হৃদকে জড়াতে। মূলত হৃদের ধারণাতে ছিল না তার বউ শশীকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করবে বা এতটা হাইপার হয়ে যাবে। শশীর সাথে হৃদের কখনোই কিছু না আর না হবে। দুই পরিবার চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, এতে হৃদের তখন কোনো অমত ছিল না। তবে হৃদের সাথে শশীর কোনো প্রেমজনিত সম্পর্কও ছিল না। দুই পরিবার চাইতো বলে হৃদ হ্যাঁ বা না কিছু বলেনি, শুধু চুপ থাকতো এই ব্যাপারে। সেই জন্য দুই পরিবার একটা সময় হৃদের চুপ থাকাটাকে সম্মতি ধরে নেয়, ব্যাস এতটুকুই। তখন শশীকে না করার মতন হৃদের লাইফে কেউ ছিল না, আবার অসম্মতি দেওয়ার মতন এতটাও পছন্দের কেউ ছিল না শশীর। সেজন্য হৃদ এই ব্যাপারে চুপ থাকতো। তাছাড়া হৃদের বয়সই বা কত ছিল তখন? 24, বর্তমানে 30। শশীর কত ছিল? 19 কি 20 হবে হয়তো। শশীর বয়স অল্প হওয়াতে দুই পরিবার বিয়েতে সময় নিয়েছিল, আর তাতে হৃদ নারাজ হয়ে বিয়েটাতে না করেছে এমনটা সবার মনে করলো। অথচ হৃদ জানতো শশী ওর ক্লাসমেটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নতুন নতুন। যেখানে হৃদের ব্যবহৃত টিস্যুতে কারো সামান্য টাচ পছন্দ না, সেখানে শশীর লাইফে অন্য ছেলের উপস্থিতি ছিল হৃদের এই বিয়েতে নিষেধ করার প্রথম কারণ। যেহেতু শশী হৃদের বিশেষ পছন্দ কেউ ছিল না, সেজন্য হৃদ কখনো চেষ্টা বা আগ্রহ দেখায়নি শশীকে অন্য ছেলের থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনার। বরং হৃদ স্বেচ্ছায় পিছিয়ে যায় এই সম্পর্ক থেকে এবং সরাসরি পরিবারকে জানায় সে শশীকে বিয়ে করবে না। কিন্তু সেটা অনেক আগের ঘটনা, বলতে গেলে আজ থেকে 5 বছর পূর্বের ঘটনা। হ্যাঁ, হৃদ শশীকে প্রায় বলতে শুনেছে হৃদের সাথে নাকি ওর প্রেমজনিত সম্পর্ক আছে, কিন্তু সেটা নিয়ে হৃদ এতদিন কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ সেটা তার জীবনে বিশেষ কোনো ইফেক্ট করছে না তাই। কিন্তু আজ হুট করে তার বিবাহিত জীবনের ইফেক্ট পড়াটাই সেটা সে মোটেও ভালোভাবে নিচ্ছে না। এমন না যে শশীর সাথে হৃদের রোজ দেখা সাক্ষাৎ হয়, কয়েক মাস পর পর বা খানবাড়ির বিশেষ কোনো পারিবারিক ফাংশনগুলোতেই সবার মতো শশীর সাথেও হৃদের দেখা হয়। এছাড়া তাদের দেখা হয় না তেমন, কারণ হৃদের নিজের বাড়িতে শশীর আসা যাওয়া পূর্ব থেকেই নিষেধ, আর সেটা খানবাড়ির সবাই জানে। এখন এর মধ্যে যদি শশী হৃদকে দুই একবার লেবু পানি খাওয়ায় তাহলে সেটার জন্যে যে কাউকে বিয়ে করতে হয় তা জানা ছিল না হৃদের। শশীর হাতের কতটা লেবু পানি খেয়েছে হৃদের তা জানা নেই, কিন্তু তার জন্য দরকার হলে হৃদ শশীর মুখে লেবু পানির ফ্যাক্টরি খুলে দিবে শোধবোধ করার জন্য। তারপরও বউ ছাড়া অন্য নারীর দিকে তাকানো ইম্পসিবল। বিয়ে তো দূর প্রশ্ন, শশী পাগল ছাগল না হয়ে গেলেও হৃদ সেটা দেখতে যাবে না। কিন্তু বোকা বউটাকে কে বোঝাবে এটা? হৃদ মোটেও তার বইয়ের উপরে কাউকে রাখে না, আর না রাখবে। প্রথম ভালো লাগা, ভালোবাসার জায়গাটাই বলতে গেলে তার বউ। সেখানে বউয়ের বাহিরে শশী কেন আসবে? তার কি ক্যারেক্টারের সমস্যা আছে নাকি? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো হৃদের পছন্দ না, সেখানে তার বউ এত কিছু মনে চেপে এতদিন হৃদকে সন্দেহ করছিল। হৃদের বউয়ের অধিকার নিয়ে আরো আগে কেন আসলো না এই বিষয়ে হৃদের সাথে ডিসকাশন করতে? অতি মেজাজেও হৃদ নিজেকে শান্ত করতে ঠোঁট গোল করে তপ্তশ্বাস ফেললো। মায়া কখনো মাথা ঝুঁকে ফুপিয়ে কাঁদছে হৃদের বাহুতে আটকে। হৃদ নরম হাতে মায়ার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলে, শশীর সাথে আমার কিছু নেই জান। মায়া ফুপিয়ে কেঁদে বলে। মিথ্যা বলছেন আপনি। হৃদ নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল। আমি মিথ্যা বলি না জান। না, আপনি বলছেন।
হৃদের মেজাজ খারাপ হয় মায়ার কথায়। হৃদ কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা পছন্দ করে না, সেখানে মায়া বারবার হৃদকে মিথ্যাবাদী বলাতে হৃদ নিজের মেজাজ হারাচ্ছে রাগে। কিন্তু বউয়ের কান্নায় তার রাগ নয়, মায়া হচ্ছে। একটা মাত্র বউ তার, আজ কতদিন পর দুজন একত্র হলো, সেজন্য হৃদ বউকে আঘাত করতে চাইল না, বরং যত্ন করে মায়ার গালে আসা চোখের পানিটুকু দুহাতে মুছে দিতে দিতে হেয়ালি করে বলল, কাঁদছো কেন? জামাই মারা গেছে তোমার? আমার জামাই নেই। তাহলে আমি কে? কেউ না। কথাটা বলেই মায়া গাল থেকে হৃদের হাত ছাড়িয়ে পিঠ বেঁকে দাঁড়ায় কাঁদতে কাঁদতে। হৃদ পড়েছে মহা ফ্যাশনে, জীবনে সে কাউকে তেল মেরে রাগ ভাঙিয়েছে বলে মনে হয় না। মূলত কাউকে তেল মেরে রাগ ভাঙানোটা তার শক্তপোক্ত পার্সোনালিটির সঙ্গে যায় না। সেখানে এই প্রথম সে কোনো দোষ না করেও অকারণে বউয়ের রাগ ভাগাতে হচ্ছে। হৃদের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও। বউ নামক মায়া জালে সে ভীষণভাবে ফেসে গেছে, যেখান থেকে বের হওয়ার রাস্তা জানা নেই। কিন্তু বউয়ের রাগ ভাঙাবে কিভাবে তাও বুঝতে পারছে না। তারপরও মায়ার বাহু টেনে নিচের দিকে ফেরাতে ফেরাতে হৃদ বলল, আচ্ছা আসো, একটু আদর করে দেই, তাহলে রাগ কমবে। আদর করলেও আজ আমি মানবো না। হৃদ মায়াকে টেনে মুখোমুখি করে বলল, তাহলে কি করব? কিছু করতে হবে না। আচ্ছা, একটা কিস করি তাহলে। কিস করলেও মানবো না। তাহলে কিভাবে মানবে তুমি? বড় আদর করব? হৃদের কথার যথাযথ অর্থ মায়া বুঝল না, তাই খানিকটা কনফিউজড হয়ে প্রশ্ন করলো। বড় আদর কি? মায়ার প্রশ্নে মুহূর্তেই দুষ্টুমি খেলে গেল হৃদের ফেসে। মায়ার উপর ঝুঁকে পড়ে নাকে নাক ঘষে বলল, রুমে চলো, বলবো। হৃদের অল্প কথাই মায়ার কান্না কমে আসলো, শিহরিত হলো শরীর। গাল ফুলিয়ে হৃদের থেকে মুখ ঘুরিয়ে বলল, কোথাও যাব না আমি, আপনি যান। তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব? একা কিছু হয় না জান, আসো না। পারবো না। মায়ার নরম গলায় হৃদ নিঃশব্দে হাসলো। বুঝতে পারলো বউ তার নরম হয়ে এসেছে, হয়তো রাগ কমে যাওয়ার পূর্বাভাস। সুযোগ পেয়ে হৃদ মায়ার গাল ছেড়ে কোমর টানতেই মায়া খই হারিয়ে মুহূর্তেই চেঁচিয়ে উঠল, দুহাতে হৃদের গলা জড়িয়ে। মায়ার দু পা মুহূর্তেই উঁচুতে উঠে গেল। হৃদ মায়ার গালে নাক চেপে দিতেই মায়ার শরীর ছেড়ে দিল হৃদের হাতে। হৃদ দুহাতে মায়ার শরীরের ভার বজায় রেখে আরো ঘনিষ্ঠ হলো। মায়ার গাল থেকে ঠোঁট বুলিয়ে গলায় নেমে আসতেই হৃদের রোমান্টিকতায় বাধা হয় শশী। শক্তি প্রয়োগ করে ছাদের দরজাতে শব্দ করতেই দুজনের মনোযোগ ভাঙে। মায়া চমকে ওঠার মতন ছটফট করে হৃদের থেকে নিজেকে ছাড়াতে চাইল ভয়ে। না জানি কখন ছাদে দরজা দিয়ে বাড়ির মানুষ চলে আসে। এই অবস্থায় হৃদ মায়াকে একত্রে দেখলে নিশ্চয়ই তাণ্ডব হয়ে যাবে বাড়িতে। অথচ হৃদ ছাদের দরজাটা বাহির থেকে আটকে এসেছিল, যেটা মায়া জানে, তারপরও পরিবারের ভয়ে ছটফট করলো। মায়া ছটফট আর দরজার শব্দে হৃদ মায়ার গলা থেকে মুখ তুলে লালাভ চোখে মায়ার দিকে তাকাতেই মায়া চুপসে যায়। ভয়ার্থ গলায় মিনমিন করে বলল, কে জানি এসছে, দরজায় ধাক্কাচ্ছে। ছাড়ুন আমাকে, কেউ আমাদের এইভাবে দেখলে বাসায় হাঙ্গামা হয়ে যাবে। এই তো একটু আগেই তো মায়ার হৃদকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল, এই নিয়ে হৃদের সাথে রাগারাগিও করলো। তাহলে এখন পরিবারের মানুষদের ভয় পাচ্ছে কেন? হৃদ তো ভেবেছিল হয়তো মায়া প্রস্তুত পরিবারের সবাইকে নিজেদের সম্পর্কের কথাটা জানানোর জন্য। তাহলে এখন হৃদের সাথে তার বউকে কে বা কারা দেখলো, তাতে তার কি আসে যায়? যেখানে হৃদ নিজের দাঁড়িয়ে আছে সেখানে তার বউ অন্য কাউকে কেন ভয় পাচ্ছে, যেটা মোটেও তার পছন্দ না। হৃদ কি যথেষ্ট নয় তার বউয়ের জন্য? মায়ার অহেতুক ভয় পাওয়া দেখে হৃদের আরো মেজাজ খারাপ হলো। সুন্দর মোমেন্টে ব্যাঘাত ঘটতে হৃদ পুনরায় মায়ার গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, রিত, ডোন্ট ডিস্টার্ব মি, ভালো লাগছে না আমার। কথাটা বলতে বলতে হৃদ মায়াতে মত্ত হতে চাইল, কিন্তু শশীর পরপর দরজাতে জোরালো আঘাত করে হৃদের নাম ধরে ডাকাতে হঠাৎই চেতে ওঠে মায়া। এতক্ষণ শব্দে মায়া ঠিকঠাক বুঝেনি দরজা ওপাশে কে ছিল, কিন্তু হঠাৎ শশীর গলা শুনতে পেয়ে মায়ার নিভে যাওয়া রাগটা ধপ করে জ্বলে উঠল হৃদের উপর। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করে উঠল হৃদের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে। ছাড়ুন আমাকে, যান, আপনার সুন্দরী গার্লফ্রেন্ড এসছে আপনাকে নিতে। থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদের বাহুতে পিষে যাওয়ার মতন চেপে গেল মায়া। শশীর শরীরের হাড় ভেঙে আসার জোগাড় হলো, মায়ার নিঃশ্বাস আটকে আসলো। কোনো রকমে বলল, আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। মায়ার কথাই তক্ষুনি শোনা গেল হৃদের ক্ষিপ্ত মেজাজের কথাটি। নাটক পেয়েছিস? আদর করছি, ভালো লাগছে না? বারবার কাহিনী করিস। বলেছি না আমার তুই ছাড়া কেউ নেই। কথা কানে যাচ্ছে না কেন?
বেয়াদ্দপ হয়েছিস। হৃদের কথায় মায়া আবারও কেঁদে উঠল কষ্টে। হৃদ মায়ার ফ্যাচ ফ্যাচ কান্নায় দাঁতে দাঁত চেপে এক হাতে মায়াকে নিজের সাথে আটকে অপর হাতে পাঞ্জাবির পকেট হতে ফোন বের করে রাদীপকে কল লাগালো লাউড স্পিকারে। ফোনের ওপাশে রাদীপ হ্যালো বলার আগেই হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে শশীকে নিয়ে যা রাদীপ। মেজাজ এমনিই খারাপ, আমি বের হলে খুব খারাপ কিছু হবে। হৃদের কথায় ওপাশে রাদীপকে বেশ উত্তেজিত শোনালো। অস্থির গলায় জানতে চেয়ে বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? রাদীপের প্রশ্নে হৃদ মেজাজ খিচে বলল, তোরে বলছি প্রশ্ন করতে, বলেছিলাম না কেউ যাতে ছাদে আসতে না পারে। তাহলে শশী কিভাবে আসলো? কই ছিলি তুই? সরি ভাই, আমি আসলে দেখিনি, আমি এখনই আসছি শশীকে নিতে, তুমি একটু অপেক্ষা হৃদ ঠাস করে কল কেটে ফোনটা ছুটে মারলো পাশে রাখা ছাদের টেবিলের উপর। মায়া তখনও কাঁদছে, দুহাতে মুখ ঢেকে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে শশী আর মায়ার দুজনের শব্দ একত্রে থেমে গেল মুহূর্তেই। মায়ার সময় লাগলো কি হয়েছে ওর সাথে তা বুঝতে। যখন বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে, তখন তীব্র ভয়ে শরীর শক্ত হয়ে আসলো, নিঃশ্বাস আটকে। হৃদ তখনও মায়ার ওষ্ঠে মত্ত, কিন্তু মায়া হাইটে বেশ ছোট হওয়ায় ফ্লোরে পা রাখতে গিয়ে খই হারিয়ে কদম পিছিয়ে গেল তাল সামলাতে না পেরে। অথচ হৃদ মায়ার শরীরের ভার বজায় রাখতে মায়ার সঙ্গে কদম মিলিয়ে এগিয়ে গেল ঝুঁকে পড়ে। মায়ার কদম যতটা পিছাচ্ছিল হৃদ ততই কদম মিলিয়ে হাঁটছিল অন্ধকার অতলে। একটা সময় ছাদের সিঁড়িঘরের দেওয়ালে মায়ার পিঠ থেকে যেতেই হৃদ মায়ার দুহাত নিজের মুঠোয় চাপলো দেওয়ালে আটকে। সেকেন্ডের জন্য মায়ার ঠোঁট ছেড়ে অপর হাতে গাল চেপে বলল, নিঃশ্বাস ছাড়। এবার অজ্ঞান না, মরে গেলেও ছাড়বো না। আমার যা করার তাই করব। মায়ার আটকে আসা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প একটু শ্বাস টেনেছিল নিজের মাঝে। এর মাঝে হৃদ একইভাবে মায়াতে মত্ত হয়। মায়ার মনে হলো সে সত্যি জ্ঞান হারাবে। এসবের সাথে সে পূর্ব পরিচিত নয়। তরতর করে কাঁপতে কাঁপতে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। সময়ের খেয়াল নেই হৃদের, তবে একটা সময় মায়ার হৃদের উপর শরীর ছেড়ে আছড়ে পড়তেই হৃদ মায়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে মায়ার মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি তুমি জ্ঞান হারাওনি, হয়তো ভয় পাচ্ছ। রেস্ট নাও, আমার মন ভরেনি। এটা আবার চলবে যতক্ষণ আমার মন চাইবে ততক্ষণ, তারপরও ছাড় পাবে না তুমি। একটা সুন্দর দিনের সূচনা। কাক ডাকা ভোরে মায়া খান বাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে। অদূরেই আরাফ খান কাজের লোকেদের দিয়ে বাড়ির বাগানটা পরিষ্কার করাতে দেখা যাচ্ছে। কাল বাড়িতে মেজবান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খান বাড়ির এই বাগানটা বলতে গেলে আরাফ খানের তদারকিতে গড়া, সেই জন্য এসব দেখাশোনা তিনিই করে থাকেন। সময় তখন সকাল 5:02। খানবাড়ির সকলেই ঘুমিয়ে, অথচ মায়া জেগে। নতুন পরিবেশ হওয়াতে মায়ার চোখে ঘুম নেই 2 রাত ধরে। আশেপাশে 2-4টে কাজের লোক ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। মায়া গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো। হালকা পাতলা শীতের আভাস, কুয়াশায় শিশির কণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। মায়া মাথার ঘোমটা ফের টেনে এগোলো সামনে। আরাফ খানের পাশে দাঁড়াতেই কারো উপস্থিতি পেয়ে পাশে তাকালেন তিনি। আরাফ খান কিছু বলবে তার আগেই মায়া মিহি স্বরে বলল, আমি আপনাকে সাহায্য করি দাদা ভাই। মায়া খান প্রসন্ন হাসলেন। মায়াকে বরাবরই ওনার ভালো লাগে। বলতে গেলে মায়ার সাথে ওনার ভাবমূর্তি সহজে মিলে যায়। কথা বলেও মজা পায়, সেই জন্য মায়াকে আপাতত নিজের পছন্দের লিস্টেই রেখেছেন তিনি। হাসি মুখে আরাফ খান বললেন, আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে নাতনি। মেহমানদের সাথে কাজ করলে ভালো দেখাবে না। তার থেকে বরং তুমি আমাকে সঙ্গ দিতে পারো। কাজ না হয় ওরাই করলো, কি বলো, দিবে সঙ্গ? মায়া স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি দিতে দিতে বলল। আচ্ছা। মায়ার সাথে আরাফ খানের কথা চলল বেশ। এর মাঝেই কোথা থেকে হৃদ এসে সোজা দাঁড়ালো মায়ার পাশে। আরাফ খান তখন ঝুঁকে কাজের লোককে কাজের নির্দেশনা দিচ্ছেন। মায়ার মনোযোগ সেই দিকেই ছিল। হঠাৎ হৃদ মায়ার কাঁধে হাত রাখতেই মায়া চমকে ওঠার মতন পাশে তাকালো। হৃদকে নিজের পাশে দেখে তৎক্ষণাৎ ভয়ার্থ চোখ ঘুরিয়ে তাকালো আরাফ খানের দিকে। আরাফ খান তখনও নিজের কাজে ডুবে আছে, হৃদকে লক্ষ্য করেননি তিনি। মায়া মুহূর্তেই আশেপাশে ভয়ার্থ চোখে তাকিয়ে কেউ দেখার আগে নিজের কাঁধ হতে হৃদের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে হৃদ শক্ত হাতে মায়ার কাঁধ জড়িয়ে কপাল কুঁচকে তাকালো মায়ার দিকে।
মায়া ভয়ে থতমত খেয়ে হৃদের হাতটা পুনরায় কাঁধ হতে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্থ গলায় কিছু বলবে তার আগেই হৃদ বিরক্তি নিয়ে ধমক স্বরে বলল, কি সমস্যা? এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। হৃদের কথায় মায়া চুপসে যাওয়া বেলুনের মতন চুপ করে গেল মুহূর্তেই। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো আরাফ খানের দিকে। তিনি হৃদের কণ্ঠস্বর শুনেই ঘাড় বেঁকে তাকালো পিছনে। হৃদকে মায়ার কাঁধ জড়িয়ে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্যের ন্যায় মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ালো। যে হৃদকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি কখনো, সেই হৃদ এই মুহূর্তে কারো কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, বিষয়টা সত্যি আশ্চর্যের ন্যায়। আরাফ খান আশ্চর্যের সাথে সাথে হৃদের প্রতি সন্দিহান দৃষ্টি প্রকাশ করলো। অথচ হৃদ আরাফ খানের সেই সন্দিহান দৃষ্টি অপেক্ষা করে কখনো এক হাতে মায়ের কাঁধ জড়িয়ে অন্য হাতে ধোয়া ওড়া কফির মগে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙা টি শার্ট আর ট্রাউজার পরা, মায়াও কালো রঙের সুতির জামা জড়িয়ে। আরাফ খান দুজনকেই পরখ করলো জহুরি দৃষ্টিতে। দাদা নাতির মাঝে মায়া ভয়ে জড়সড় হয়ে সিটিয়ে। আরাফ খান নিশ্চয়ই ওদের দুজনকে এখন জিজ্ঞাসাবাদ করবে। হৃদ তো সবটার উত্তর দিতেই বসে আছে, মুখের উপর ঠাস ঠাস করে বলে দিবে দুজনের মধ্যকার থাকা সম্পর্কের কথাটা। আরাফ খান সবটা জেনে হয়তো রেগে ভেগে বাসার সবাইকে বলে দিবে। মুক্তা আজ এখানেই আছে, মায়ার পরিবারের কানেও পৌঁছে যাবে সেই খবর। তখন কি হবে সেই ভয়ে ভয়ে মায়ার শরীরের মৃদু কম্পন দেখা দিল আতঙ্কে। হৃদ সেটা বুঝতে পেরে মায়াকে আরো শক্ত হাতে জড়িয়ে ধরলো ভরসার হাতে। আরাফ খান হৃদ মায়াকে একত্রে দেখে যে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টিই বলে দিচ্ছে। আরাফ খান সন্দিহান চোখে হৃদকে বলল, তুই ওর কাঁধে হাত রাখছিস কেন? আরাফ খানের কথায় হৃদের সোজাসাপটা উত্তর আসলো তক্ষুনি। আগের ন্যায় মাথায় কাঁধে হাত রেখে কফির মগে চুমুক দিতে দিতে দায়ের সারা উত্তরে বলল, হাত রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই। হৃদের কথায় ক্ষেপে যাওয়ার মতন টেনে মায়াকে নিজের পাশে দাঁড়া করালো আরাফ খান। হৃদকে খোঁচা মেরে বলল, তুই তোর তোর হাত তোর পকেটে রাখ, আর নয়তো কেটে ফেলে দে। তারপরেও মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়েকে? কাকে বলছো? আরাফ খানের কথায় হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার দিকে। এমন একটা ভাব যেন এখানে মেয়ে বলতে কেউ নেই। আরাফ খান কাকে মেয়ে বলতে বুঝিয়েছে সেটা বুঝতে পারছে না সে। ক্ষিপ্ত আরাফ খান আরো ক্ষেপে গিয়ে বলল, হেয়ালি করছিস আমার সাথে? তোর মায়াকে মেয়ে মনে হয় না? হৃদের সোজাসাপটা উত্তর আসলো তৎক্ষণাৎ। না। তাহলে কি মনে হয়? আমার বউ। হৃদের সোজাসাপটা কথায় মায়া থতমত খেয়ে গেল। ভয়ে জড়সড় হয়ে আরাফ খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। হৃদ যে ঠাস ঠাস উত্তর করতে মুখিয়ে আছে সেটা মায়া আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এইভাবে যে বলে দিবে সেটা বুঝতে পারেনি। এখন কি হবে সেই ভয়ে মায়ার কলিজা ঢিপ ঢিপ করছে। অথচ হৃদের বলা সত্যিটা আরাফ খান বিশ্বাস করলো না, বরং ওনার মনে হলো হৃদ ওনার সঙ্গে হেয়ালি করছে, ওনাকে বিরক্ত করার জন্য। হৃদ পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নিবে তার নারী বিদ্বেষী ছেলে হয়ে সেটা মূলত আরাফ খানের ধারণাতে ছিল না। তাই তিনিও হৃদকে হেয়ালি করেই বলল, তোর কপালে এত সুন্দর বউ জুটবে না। তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল বউ না পেলেও সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার দিব। তারপরে তুই এত সুন্দরী বউ পাবি না, কনফার্ম। আরাফ খানকে হৃদের কথাই বিশ্বাস করতে না দেখে মায়ার মনে সাহস পেল, ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিকও হলো। কিন্তু আরাফ খানের বলা হৃদের জন্য লাল বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারল না। তাই হৃদ কিছু বলবে তার আগেই আরাফ খানকে প্রশ্ন করলো মায়া। জানতে চেয়ে বলল, লাল বউ কি দাদা ভাই? তুমি লাল বউ চিনো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। এসব লাল বউ না চেনাই ভালো। তুমি ভালো মেয়ে এজন্য চিনো না। এগুলো হচ্ছে টপ সিক্রেট, বুঝেছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা হয় ওর মতন বুড়ো মানুষের জন্য। ওহ, এই বুড়ো বয়সে বউ পাবে কই বলো? এজন্য ওর জন্য লাল বউ ঠিক আছে। আরাফ খানের কথায় মায়া বড় বড় চোখ করে তাকালো হৃদের দিকে। মায়ার স্বামী আর বুড়ো? অসম্ভব। মায়ার স্বামী কত সুন্দর, মাশাআল্লাহ। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়, বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মাঝে।
কোনো দিক থেকেই যেন তার কমতি নেই, যেমন লম্বা তেমন ফিটনেস, কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বাচনভঙ্গি সব কিছুই অদ্ভুত অসাধারণ মায়ার স্বামীর। সেখানে মায়ার জামাইকে বুড়ো বলা মানে হাস্যকর কিছু শোনা। হৃদ আরাফ খানের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই, মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। হৃদের খোঁচা মারা কথায় মুহূর্তেই রেগে যায় আরাফ খান। ক্ষিপ্ত গলায় বলল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি বুড়া বললি হৃদ? না, ডাইরেক্টলি বললাম। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন চেতে উঠল আরাফ খান। রেগে মেগে বলল, বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। কথাটা বলেই আরাফ খান রেগে মেগে সামনের দিকে হাঁটা ধরল। মূলত কথায় না পারলে চলে যাওয়ার স্বভাব ওনার, স্বভাবগতই কাজটা করলেন তিনি। হৃদ জানে সেটা। অজ্ঞাত মায়া আরাফ খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইল হৃদের থেকে। মায়া কদম বাড়াতে চাইলে হৃদ মায়ার বাহু চেপে কাছে টানলো, ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম, আসলেন না কেন? হৃদের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নত মস্তিষ্কে হয়ে আসলো মায়ার। উত্তর না করে হৃদের পায়ের দিকে তাকিয়ে রইল। মত্ত মায়ার ভাবময় বুঝতে হৃদ মায়ার থুতনি চেপে মুখটা উপরে তুলল। মায়ার মুখশ্রীতে দৃষ্টি বুলাতে চোখ পড়ল মায়া কাটা ঠোঁটের দিকে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো। থুতনি ছেড়ে মায়ার কাটা ঠোঁটে বৃদ্ধ আঙ্গুলে চেপে ধরতেই মায়া চোখ মুখ খিচে নিল ব্যথায়। তারপরও উফ শব্দ করল না, বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতেই লজ্জায় সিটিয়ে গেল নত মস্তিষ্ক হয়ে। হৃদ মায়াকে কিছু বলতে গিয়ে পাশে তাকালো। অল্প দূরে একজন মালিকে দেখা গেল বাগানে কাজ করতে। আরাফ খান বাড়ির ভেতরের দিকটাই যাচ্ছেন। আপাতত আশেপাশে আর তেমন কেউ হৃদের প্রাইভেসি নষ্ট করার মতন নেই। হৃদ হাতের কফির মগটা বাগানের মালিকে ডেকে দিতে দিতে গম্ভীর গলায় বলল, আপনি ভিতরে যান। জি সাহেব। হৃদের বলতে বলতে লোকটা হাতে কফির মগটা নিয়ে বাড়ির ভিতর দিকে চলল। আশেপাশে পরিবেশটা বেশ শান্ত আর প্রেমময়। হৃদ হাত বাড়িয়ে পুনরায় মায়ার মুখটা উপরে তুলে ঠোঁটের কাটা জায়গাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, এসব দাগ রোজ হবে, অভ্যাস করে নাও। রাতে রুমে আসনি কেন? ডেকেছিলাম না? মায়া লজ্জায় চুপ করে যেতে দেখে হৃদ পুনরায় একই গলায় বলল, কিছু প্রশ্ন করছি আমি, উত্তর কই? মত্ত মায়া মিনমিন স্বরে বলল, এমনি। কোনটা এমনি ম্যাডাম? বলেন শুনি। আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন, অথচ আমার রুমে আসতে চান না। তো আসতেন রাতে আমার রুমে, এখন আমিও না হয় মনোযোগ দিয়ে চেক করাতাম আপনাকে মেশিন চলে নাকি অচল। হৃদের ইঙ্গিতমূলক কথাটা মায়া বুঝল না। যেহেতু মায়া হৃদকে মেসেজ করেনি, তাই মেসেজ লেখা রাফার শব্দগুলো সম্পর্কেও মায়ার ধারণা নেই। হৃদের কথা প্যাচে পড়ে মায়ার মনে হলো হৃদ কোনো যান্ত্রিক মেশিন দেখাতে মায়াকে ডেকেছিল রাতে। তাই মায়া স্বাভাবিকের ন্যায় হৃদকে বোকার মতন প্রশ্ন করে বলল, আপনি কি রাতে আমাকে মেশিন দেখাতে ডেকেছিলেন? জি। ও, কিসের মেশিন? মায়ার কথায় হৃদ বুঝতে পারলো মায়া হৃদের কথার যথাযথ অর্থ বোঝেনি। আগের ন্যায় হৃদ বলল, রুমে চলেন, দেখাই কিসের মেশিন। মায়া নাকুচ করে বলল, না, আমি যাব না, আপনি যান। বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে সবাই। মায়ার কথায় হৃদ মায়ার থুতনি চেপে কাছে টেনে বলল, লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম, আর না আপনি এসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আসি নাই, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার থেকে আপনি আমার সাথে থাকবেন ঢাকায়। দুই পরিবারের আজকে জানাজানির পার্ট শেষ করব। তারপর কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয় না। কারো খেয়ে পড়ে বাঁচি না আমি, আর না কারো ধারধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথেই থাকবে, এটাই শেষ। আর যদি দুই পরিবারের কেউ নাটক করে আমাদের মানতে, তাহলে সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা হবে। আমি কাউকে তেল মারতে যাব না, আর না বউ ছাড়া থাকতে পারবো। হৃদের কথায় মায়া আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখন জানাবেন না কাউকে, আরো কয়েকটা দিন যাক না, তারপর না হয় সবাই জানলো। মায়ার কথা শেষ করার আগেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ প্লিজ। রিত। হৃদের রাগে ধমকে মায়া চুপ করে গেল। চুপ থেকে নীরবে সবকিছু হৃদের হাতে ছেড়ে দিল। হৃদ যা করবে দুজনের ভালোর জন্যই করবে, এখানে মায়ার কথাই না বলাই উচিত।
এরপর যা হবার হবে, দেখা যাবে। হৃদ যেহেতু মায়ার পাশে আছে, এখানে মায়ার ভয় নেই। আল্লাহ ভরসা করে সবকিছুর জন্য মায়া মনে মনে প্রস্তুত হলো। দীর্ঘশ্বাস ফেলে মায়ার মুখোমুখি ঝুঁকে থাকা হৃদের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনার আপনার কথাই মেনে চলবো এরপর থেকে। তারপরেও এই বয়সে আপনি এইভাবে দাঁতে দাঁত পিষবেন না প্লিজ। এই শেষ বয়সে এসে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে ভালো দেখাবে না আপনাকে। মায়ার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হৃদ। আরাফ খান বুড়ো বলায় এতক্ষণ গায়ে লাগেনি হৃদের, কিন্তু সেই একই কথাটা যখন মায়া বলল ইঙ্গিতে, তখনই ফুঁসে ওঠে হৃদ। মৃদুস্বরে চেঁচিয়ে বলল, কি? আরে হাইপার হবেন না প্লিজ। এই বয়সে প্রেশার হাই হয়ে গেলে সমস্যা হবে তো। কুল কুল। সকাল 9:15, খানবাড়িতে ড্রয়িং রুম ভরপুর মেহমানে। কাল যে বা যারা খানবাড়ির মেজবানের অনুষ্ঠানে এসেছিল, সেই সব আত্মীয়ের এক ভাগ রাতে রয়ে গেছে খানবাড়িতেই। তাদের মধ্যে প্রায় সকালেই আজ বিদায় হবেন যার যার বাড়িতে। এদের মধ্যে মায়ারাও আছে। মায়া জুই দুজনেই আজ নিজেদের বাসা মুরাদপুরে ফিরবে। বিকাল থেকে দুজনের কোচিং, 12টা নাগাদ ফাহাদ দিয়ে আসবে দুজনকে, এমনটাই নির্ধারিত। মেহমান সদস্যদের প্রায় সকলেই নাস্তা করে বসেছে ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরা উপস্থিত সেখানে। চোখের পলকে উপস্থিত সদস্যদের মাঝে বিশাল আলোচনা, সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হৃদ শশীর বিয়ে নিয়ে। দুজনের বয়স হয়েছে, তাই সময় থাকতে থাকতে দুজনকে একত্রে বাধা দরকার বলে এমনটা প্রস্তাব রাখলো শশীর পরিবার। এতে সহমত পোষণ করে আরাফ খান বাদে উপস্থিত সকলে। হেনা খান সকলের সাথেই সহমত করলো। স্বামী আরাফ খানের দিকে এক পলক তাকিয়ে নীরবে ওনার সম্মতি চাইলো, কিন্তু আরাফ খানের এই বিষয়ে তেমন কোনো মতামত বা মনোযোগ পেল না তিনি। নিরুদ্দেশ আরাফ খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। ভাবখানা এমন, তিনি মহিলাদের আলোচনা মিটিংয়ে কিছুই শোনেনি, বা সেখানে ওনার কোনো মনোযোগ নেই। অথচ দুই কান খোলা রেখে টিভির দিকে উৎসুকমুখী হয়ে সকালে কথা শুনছেন তিনি। টিভি তো শুধু বাহানা। এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছে না বলেই নীরবতার পালন করছেন। তাছাড়া আজকাল হৃদের মতি গতিও ভালো ঠেকছে না ওনার। হৃদ যে বিয়ে করবে না উনি ভালো করেই জানেন। সেই জন্য আপাতত হেনা খানের কোনো আলোচনায় ঢুকতে চান না তিনি। কারণ হৃদের বিয়ের ব্যাপারে ওনার বউকে বাধা দিলেও সে শুনবে না, উল্টে আরাফ খানের সঙ্গে রাগারাগি করবে কেন বাধা দিচ্ছে সেই জন্য। তার থেকে ভালো উনি চুপ থাকুক, যার বিয়ে সেই দেখে নিবে এসব কিছু। তাছাড়া আরাফ খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিতিও শূন্য। সঙ্গী ছাড়া এতগুলো মহিলাদের সঙ্গে কথা বলেও পারবেন না তিনি। সেই জন্য যা হচ্ছে হতে থাক, যার বিয়ে সেই দেখে নিবে কি করতে হবে তাকে। এখানে আরাফ খানের কোনো কাজ নেই দেখা ছাড়া। নিশ্চুপ আরাফ খানকে এড়িয়ে শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসলো হৃদের দুই ফুপি। শশীর মা হৃদের খালা হয়, বলতে গেলে সুফিয়া বেগমের ছোট বোন। অথচ সুফিয়া থেকে খানবাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের সুসম্পর্ক বেশি। সেক্ষেত্রে হৃদের সঙ্গে শশীর বিয়ে দেওয়াটাও ওনার খুব পুরনো ইচ্ছে ছিল। এই ব্যাপারে অবশ্য দুই পরিবারের মাঝে পূর্ব থেকে কথাও হয়ে আছে। তবে সেবার যদি হৃদ হঠাৎ করে বিয়ে থেকে পিছুপা না হতো, তাহলে এতদিনে হয়তো শশী খান বাড়ির বউ হয়ে থাকতো। হৃদ হঠাৎ কেন শশীকে বিয়ে করতে পিছুপা হলো, সেটা সঠিক অর্থের কারণটা কারো জানা নেই। তবে এখন বিয়েটা আগানো উচিত বলে মনে করছেন সবাই। মেয়ে হিসেবে শশীকে বেশ পছন্দ খানবাড়ির সকলেরই। নম্র, ভদ্র আর মার্জিত ব্যবহারের জন্য শশীর উপর সকলেই সন্তুষ্ট। পার্সোনালি হেনা খানের খানিকটা বেশি পছন্দ শশীকে। হৃদের পাশাপাশি দাঁড়ালে দুজনকে মানাই ভালো। হেনা খান স্বামীর পাশ থেকে উঠে দাঁড়ালেন, অন্তত খুশি মনে এসে দাঁড়ালেন শশীর মুখোমুখি। মাথায় হাত বুলিয়ে শশীকে দোয়া করে বললেন, ভেবেছিলাম ফাহাদের আগে হৃদকে বিয়ে করাবো, কিন্তু হৃদের জেদের কারণে হলো না। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়বো না। দরকার হলে নিহাল সুফিয়া দুজনকে দিয়ে হৃদকে রাজি করাবো। তারপরও খুব জলদি তোমাদের দুজনের বিয়েটা দিব। হেনা খানের কথায় শশী নত মস্তিষ্কে লাজুক হাসল। ফাহাদের মা সরে হেনা খানকে জায়গা করে দিল শশীর পাশাপাশি বসতে। তিনি শশীর পাশে বসলেন। সে যদি জয়ী মুক্তার পাশেই মায়া সোফার এক কোণায় বসে হাঁটুর উপর দুহাত রেখে নত মস্তিষ্কের মায়ার চোখ টলটল করছে হেনা খানের কথা শুনে। সকলেই শশীকে ঘিরে বসে। খানবাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, শশীর মূল্যায়ন তো থাকবেই। হেনা খান আবারও বললেন, আজকে হৃদের সঙ্গে বিয়ের ব্যাপারে
কথা বলে দুজনের এঙ্গেজমেন্ট তারিখ আগের মাসে নির্ধারণ করে ফেলো। কি বলো সবাই? কি বলো সালমা? সালমা বেগম বেশ প্রসন্ন হাসলেন, উত্তরে বললেন, আপনি যেটা ভালো মনে করেন ফুফু, আমরা সব দিক থেকে অনুমতি আছে এতে। সালমা বেগমের কথাই অন্তত খুশি হলেন হেনা খান, বললেন, বেশ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে মিষ্টিমুখ করে নেই সবাই, কি বলো? ফাহাদের বউ, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো সবার জন্য। জি নানুমা। বলতে বলতে মুক্তা উঠে দাঁড়ালো। মুক্তার সঙ্গে সে যদি এগিয়ে গেল কিচেনের দিকে ট্রেতে করে মিষ্টি সাজিয়ে আনতে। নতমস্তিষ্কের মায়া তখনও শরীর শক্ত করে বসে। জয়ী মায়ার অবস্থা বুঝতে পেরে মায়ার সঙ্গে আরো চেপে বসলো। মায়ার কোলের দুহাতের উপর নিজের হাতটা রেখে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল,